মমিতা মমিতা পণ্ডিতের জন্য দরজা খোলা আছে। এবেলা ওবেলা চিঠি পাঠান, এবেলা ওবেলা প্রেমপত্র পাঠান, এবেলা ওবেলা ফোন করুন, অসুবিধা হলে নাম্বার দিয়ে দেবো। আমি কিন্তু ওল্ড স্কুল প্রেমিকা, মানে এটাও ভাবতে হবে যে আমি ওল্ড স্কুল, মানে আমাকে ইমপ্রেস করতে গেলে ওই ওল্ড স্কুল থেরাপি করতে হবে। আর ভানু বন্দ্যোপাধ্যায়, জহর রায়, চিন্ময় রায়, তো ওনারা একটা লেজেন্ড কমেডিতে করেছে। তারপর বহুদিন কমেডি বলে কিছু ছিল না, আর মহিলা কমেডিয়ান তো নেই এখন, মানে সম্পর্ক বাঁচাতে কথা বন্ধ নয়, কথা বলা শুরু করুন। অরিদীপ্তর জন্য মানে সত্যি কথাই আমরা যেভাবে রেজিস্ট্রি করেছিলাম ওটা কোনো অনুষ্ঠান ছিল না, ওটা ভীষণ স্ট্রাগল করে একটা জায়গায় দাঁড়ানো হয়েছিল। তার কারণ হলো কিডনির এমন একটা সমস্যা যেখানে পরিবারের কেউ না হলে তাকে ট্রিটমেন্ট করানো যায় না। আমাদের ভেলোর যেতে হতো, আর সেই জন্য আমি ওকে রেজিস্ট্রি করেছিলাম চিকিৎসা করার জন্যই। কিন্তু আমাকে তার জন্য শুনতে হয়েছে যে সে একজন প্রচুর প্রতিপত্তিবান একজন মানুষের ছেলে বলে আমি হয়তো এটা প্ল্যান করে রেজিস্ট্রি করছি, কারণ আমি সে যদি তার কিছু হয়ে যায় তাহলে আমি লিগ্যাল ওয়াইফ হিসেবে লিগ্যাল ইয়ারশিপ পাব। পিতৃপরিচয় এবং গ্রাম্যতা বাদ দেবার নয়, এটা অহংকার হোক। প্রথম আমি শহর কলকাতা কতটা নিষ্ঠুর হতে পারে। আমার তো মনে হয় নীনা গুপ্তার একটা ইন্টারভিউ দেখেছিলাম আমি, উনি আমাকে ভীষণভাবে ইন্সপায়ার করেছিলেন যে আমি আজকে 70 বছর বয়সে 60-এর পরে গিয়ে আমি ডেট দিতে পারছি না, কিন্তু আমি যখন যুবতী ছিলাম তখন আমি বসে থাকতাম, তখন আমার তো ধৈর্য। এতগুলো কথার মোদ্দা কথা হলো ধৈর্য। তুমি যদি ধৈর্যটা ধরে রাখো, আর তুমি যদি নিজের কাজটা সঠিকভাবে অনেস্টলি করে যেতে পারো, বিশ্বাস করো মানে হয়। আজকে যেটা শোনা যায়, আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে নাকি ধৈর্যের বড় অভাব। চলচ্চিত্র জগতে যারা কাজ করছেন বা যারা সাংবাদিকতাতে আছেন, বিভিন্ন সেক্টর হতে পারে সেটা, তাদের ধৈর্যের বড় অভাব, তারা সম্পর্কের সঠিক গুরুত্ব দিতে পারে না। জীবন অপশান নয়, জীবন ভাবিয়ে তোলে, জীবন যাপন করতে শেখায়, শিখলাম আমরা। বাট ওভারঅল আমার যে মানে শুধু বাহিরি পোশাক তো নয়, ভেতরের যে পোশাকটা সেটা আমাকে এই শহর করে দিয়েছে। যে কারণ আমার খুব হাসি পায়, আমি যখন এসেছিলাম প্রথম শহর কলকাতায়, তখন আমি মানে আমি ভাবতেই পারি না, যাকে বলে কোট অ্যান্ড আনকোট ফ্যাশন ডিজাস্টার, আমি ফ্যাশন ডিজাস্টার। শহর কলকাতাকে আমরা যেভাবে বলি বা যেভাবে প্রেজেন্ট করা হয়, যে শহর কলকাতা ইটকাট বালি পাথরের শহর, যেখানে মানুষ গড়ার কারিগর থাকে ঠিক কথা, কিন্তু মানুষকে এরা মান আর হুঁশ এবং ব্যক্তিত্ব থেকে আলাদা করে কোনো একটা জায়গায় প্রচণ্ড নিচেও নামিয়ে দেয়। কিন্তু এটাও আমরা দেখলাম অভিনেত্রী মমিতার মধ্যে দিয়ে, এটা আমরা দেখতে পাই, এটা আমরা জানাবো, এটা একটা গুরুত্বপূর্ণ বার্তাও বটে। শহর কলকাতা গ্রামকে ভেঙে শহর করতেও জানে, শুধুই যে বাতিল করে। লক্ষ্মীকান্তপুর বা এই ধরনের লোকাল ট্রেনে যখন আমি যাতায়াত করতাম আগে, মানে এখন গাড়িতে চলি, মানে তো আমি জন্ম থেকে গাড়িতে চড়ছি না, তো সেই সময় আমার কিছু দেখা ক্যারেক্টার, লেডিস কম্পার্টমেন্টে যারা উঠতো সেই কিছু ক্যারেক্টার, আর আমার মুর্শিদাবাদের কিছু ক্যারেক্টার, সবটা মিলিয়ে মিশিয়ে আজকে টগর হয়েছে। সেটা পোশাক বলো, সেটা উচ্চারণ বলো, সেটা বডি ল্যাঙ্গুয়েজ বলো, বা সেটা মনন। আমরা প্রথম কথা, নতুন করে পরিচয় করানোর কিছু নেই যে আমাদের সঙ্গে এই মুহূর্তে কে আছে বা তার পরিচিতি কি, সে ব্যক্তিটা কীরকম, নতুন করে কিছু বলবো না, কারণ তার মুখটা, তার নামটা, এটাই আমাদের ইন্ডাস্ট্রির জন্য, যারা এই মুহূর্তে দেখছেন বা দেখবেন, তাদের সবার জন্য যথেষ্ট বলে আমি মনে করি। তা সত্ত্বেও নামটা বলা বাহুল্য, আছেন অভিনেত্রী মমিতা পণ্ডিত। দিদি, কেমন আছো, কেমন কাটছে দিনকাল? খুব গরম, কলকাতায় একটু বেশি গরম পড়েছে এবার, কিন্তু সবকটা মিলিয়ে কাজে থাকলেই ভালো থাকা, কাজে আছি তাই ভালো আছি। গরম তো পড়েছে, কিন্তু তার মধ্যে দেখা যাচ্ছে একটা অসাধারণ, একটা সুন্দর একটা লুক করে তুমি বসেছো, যে লুকের মধ্যে মমিতা পণ্ডিতকে, অ্যাকচুয়ালি মমিতা পণ্ডিতকে যেভাবে মানুষ চিনতেন, যেভাবে তার শহর কলকাতায় আসা, যেভাবে তার আজকের মমিতা পণ্ডিত তৈরি হওয়া, তার সঙ্গে কিছুই মিল পাওয়া যাচ্ছে না। এত ফিট কিভাবে? দেখো, শহরটা আমাকে প্রচুর শিখিয়েছে, প্রচুর নিয়েও নিয়েছে আমার কাছ থেকে, কিন্তু তার বদলে এত কিছু পেয়েছি না। আজকের মৌমিতা পণ্ডিতের পুরো অবদানটা কিন্তু আমার এই শহরের, এই শহর আমাকে ধরে বেঁধে গড়ে নিয়েছে। আর আজকের লুকটা তো পুরো আমার টিমের কৃতিত্ব, ওরা আমাকে ভীষণ যত্ন নিয়ে সাজায়। সুব্রত আছে, বাবান আছে, অনু আছে, ওরা ভীষণভাবে সাজে, মানে সুন্দর করে আমাকে প্রেজেন্ট করতে ভালোবাসে।
ওরা আমাকে সাজিয়ে গুছিয়ে নেয়। বাট ওভারঅল আমার যে মানে শুধু বাহিরি পোশাক তো নয়, ভেতরের যে পোশাকটা সেটা আমাকে এই শহর করে দিয়েছে। যে উম, কারণ আমার খুব হাসি পায়, আমি যখন এসেছিলাম প্রথম শহর কলকাতায়, তখন আমি মানে আমি ভাবতেই পারি না, যাকে বলে কোট অ্যান্ড আনকোট ফ্যাশন ডিজাস্টার, আমি ফ্যাশন ডিজাস্টারই ছিলাম। সেখানে আজকে যখন আমি ফ্যাশন নিয়ে গ্রুমিং করাতে যাই বা ওয়ার্কশপে ছেলেমেয়েদেরকে শেখায় যে কখন কি পরতে হবে পোশাক, আমার নিজেরই কখনো কখনো আশ্চর্য লাগে যে এটা আমি ছিলাম না, আমাকে সত্যি এই শহরটা দিয়েছে এটা। অ্যান্ড জানার ইচ্ছে, শেখার ইচ্ছে ছিল। কতগুলো খুব লাকি যে আমি ভীষণ ভালো মানুষের সান্নিধ্যে এসেছি। সবাই হয়তো সেই সান্নিধ্যটা পায় না, এক কথায় সেই সান্নিধ্যটা আমাকে ভীষণভাবে গড়ে নিয়েছে, এটার জন্য আমি ভীষণ লাকি। তুমি একটু আগে বললে তুমি এই শহর তোমার থেকে অনেক কিছু নিগড়ে নিয়েছে, আবার তেমন এটাও বললে যে শহর তোমাকে অনেক কিছু দিয়েছে, নতুন মমিতা পণ্ডিতকে দিয়েছে, অভিনেত্রী মমিতাকে দিয়েছে। কি কি নিগড়ে নিয়ে আজকের মমিতাকে আমরা দেখতে পাচ্ছি? দেখো, অভিনয়টা আমি ছোটোবেলা থেকেই করতাম, থিয়েটার আমি ছোটোবেলা থেকেই করতাম। নিংড়ে নিয়েছে আত্মবিশ্বাস একসময়, নিংড়ে নিয়েছে ভালোবাসার মানুষদেরকে। যেটা হয় না, শিকড়টাই একসময় ছিল না, শির দ্বারা গুঁড়ো গুঁড়ো হয়ে ভেঙে গেছিলো, কনফিডেন্ট ছিল না। কারণ এতগুলো ঘটনা আমাকে মানে আমার ঘটে 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 আজকে আমি এখানে দাঁড়িয়ে, সেই ঘটনাগুলো আমাকে কোথাও পরিণত করেছে। এটা আজকে মানে সেই সময় হয়তো খুব ডিফিকাল্ট ছিল সেইগুলোকে নিয়ে ওভারকাম করে সেগুলোকে নিয়ে চলাটা। বাট আজকে দাঁড়িয়ে যদি আমি ঠান্ডা মাথায় ভাবি না, সেটা আমাকে এতটা পরিণত করেছে। আজকে যা অভিনেত্রী হিসেবে মৌমিতা পণ্ডিতকে যেভাবে দেখে বা আমার ক্রাফটটাকে যেভাবে দেখে, আমার মনে হয় এটা খুবই সেই নিংড়ে নেওয়া অ্যান্ড সেই হারিয়ে যাওয়ার জন্য এইটা এসেছে। না তো না, মানে অভিজ্ঞতা, একটা অভিনেতার জীবনে না অভিজ্ঞতাটা ভীষণ প্রয়োজনীয়। তোমার যদি অভিজ্ঞতা না থাকে লাইফে, তাহলে তোমার ওই মানে হেরে যাওয়া, পড়ে যাওয়া, আবার উঠে দাঁড়ানো, এই জিনিসগুলোকে না মানে রিফ্লেক্ট করে আমাদের ক্রাফট দিয়ে ক্যামেরার সামনে। কিন্তু ক্যামেরার পিছনে যে জীবনযাত্রাটা, জীবনযাপনটা, আমাদের অভিনয় তো যাপন একটা, ওই যাপনটা আমাকে আজকে পরিণত করেছে। আমি থ্যাঙ্কফুল, আমার কোনো কমপ্লেন নেই। মানে আমি স্ট্রাগল বলি না, আমি জার্নি বলি তাই জন্য। কারণ আমার জার্নিটা আমাকে এতটাই মানে আমি ব্লেসড যে এই জার্নিটা না হলে আজকে হয়তো আমি এখানে থাকতাম না। সত্যি খুব ম্যাটার করে তাই জন্য। কারণ নিয়েই তো মানে আমি একটা গ্রাম থেকে আসা, মানে বুঝতে পেরেছো, প্রথমেই সম্মুখীন হতে হয় একটা গেঁয়ো মেয়ে তাই না? তোমার চাল চলন, তোমার উচ্চারণ বা তোমার পোশাক আশাক, তোমার ভাবনা চিন্তা, এই জিনিসগুলো তো একদিনে বদলে যায় না। কিন্তু এই জিনিসগুলো বদলানোর সুযোগও দেয় না কিন্তু শহরটা। তার আগে অনেক রকম তীরের মতো, পিনের মতো কটাক্ষ আসতে থাকে তোমার জীবনে। কিন্তু তার বাইরে কতগুলো ভালো মানুষের সান্নিধ্য, যারা আবার করে মানে শিখিয়ে নেয়, তাদের তো আছেই আমার জীবনে ভূমিকা অবশ্যই। কিন্তু অনেকটা সহ্য করতে হয়েছে। কারণ হঠাৎ করে মফস্বল থেকে বা গ্রাম থেকে এসে শহরের একজনের মধ্যে দাঁড়িয়ে যাওয়া এবং সেখানে নিজের ক্রাফট দেখানোর চেষ্টা, এটা কিন্তু সহজ ছিল না। এক কথায় যদি আমরা বলি তাহলে দেখা যায় যে শহর কলকাতাকে আমরা যেভাবে বলি বা যেভাবে প্রেজেন্ট করা হয় যে শহর কলকাতা ইটকাট বালি পাথরের শহর, যেখানে মানুষ গড়ার কারিগর থাকে ঠিক কথা, কিন্তু মানুষকে এরা মান আর হুঁশ এবং ব্যক্তিত্ব থেকে আলাদা করে কোনো একটা জায়গায় প্রচণ্ড নিচেও নামিয়ে দেয়। কিন্তু এটাও আমরা দেখলাম অভিনেত্রী মমিতার মধ্যে দিয়ে, এটা আমরা দেখতে পাই, এটা আমরা জানাবো, এটা একটা গুরুত্বপূর্ণ বার্তাও বটে। শহর কলকাতা গ্রামকে ভেঙে শহর করতেও জানে, শুধুই যে বাতিল করে তা নয়। এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। আমি একটু তোমার থেকে জেনে নেব যে আজকে যে এই টগর যে চরিত্রটা তো তোমাকে আমরা দেখতে পাচ্ছি, 34টা এপিসোড হয়ে গেল তোমার দূরদর্শনের মতো চ্যানেলেতে। মুর্শিদাবাদ জিয়াগঞ্জ থেকে উঠে আসা একজন মৌমিতা, সেই মৌমিতা আজকে টগর, যে টগরকে আজকে ঘরে ঘরে আমাদের টিভি দেখিয়ে দিচ্ছে নানান রকমের মাধ্যমে। তো সেই জায়গায় গিয়ে কোথায় গিয়ে মনে হচ্ছে যে নিজের পুরনো ফেলে আসা জীবন আর এই টগরের জীবন কি একটু এক মনে হচ্ছে? মেকআপ তো তা বলছে। হ্যাঁ, এটা কিন্তু মানে আমার অ্যাকচুয়ালি একটা ঘটনা, টগরের যে লুকটা না, সেটা পুরোপুরি আমার ক্রিয়েট করা। কারণ দূরদর্শন থেকে আমাকে এই স্বাধীনতাটা দেওয়া হয়েছিল, চরিত্র আমাকে কৃষ্ণনন্দা বুঝিয়ে দিয়েছিলেন।
তারপরে লুকটা নিয়ে একটা ওভারঅল কনসেপ্ট আমি পেয়েছিলাম, কিন্তু প্রপারলি লুকটা কবে কি পরবো বা কীরকমভাবে টগর আসবে, কীরকমভাবে কথা বলবে, এই পুরোটা কিন্তু ক্রিয়েট করার গুরুদায়িত্ব আমার ওপর ছিল। অ্যান্ড সেখানে দাঁড়িয়ে আমার মানে শহরের তুলনায় আমার গ্রামটা আমাকে খুব সাহায্য করেছে। কারণ কোথাও একটা আমি অনেক রকম চরিত্র নিয়ে একটা টগর বানিয়েছি। এবার সেটা শুধু গ্রাম বলবো না, আমি বলছি খানিকটা লক্ষ্মীকান্তপুর বা এই ধরনের লোকাল ট্রেনে যখন আমি যাতায়াত করতাম আগে, মানে এখন গাড়িতে চলি, মানে তো আমি জন্ম থেকে গাড়িতে চড়ছি না, তো সেই সময় আমার কিছু দেখা ক্যারেক্টার, লেডিস কম্পার্টমেন্টে যারা উঠতো সেই কিছু ক্যারেক্টার আর আমার মুর্শিদাবাদের কিছু ক্যারেক্টার, সবটা মিলিয়ে মিশিয়ে আজকে টগর হয়েছে। সেটা পোশাক বলো, সেটা উচ্চারণ বলো, সেটা বডি ল্যাঙ্গুয়েজ বলো, বা সেটা মনন বলো, সবটাতে সাহায্য করেছে কিন্তু এই সাবজেক্টগুলোই, যেটাকে আমার মনে হয় অভিনেতাদের সবসময় দেখা উচিত। অবজারভেশনটা ভীষণভাবে দরকার, কোথায় কাকে, মানে একটু আলাদা কাকে দেখছি আমি, আর কোন ক্যারেক্টার তোমার কখন যে কোন ক্যারেক্টার তোমার কাছে আসবে সেটা তুমি জানো না, বাট ওই দেখাগুলো খুব সাহায্য করে একটা চরিত্র গড়তে। সেরকমভাবে আমার কাছে চরিত্রটা সাহায্য করেছে অবশ্যই কালার প্যালেট অ্যান্ড মিসম্যাচ করা, মানে এই ম্যাচিং ব্যাপারটা থেকে বেরিয়ে আসা। কারণ আমি তো একদমই ওরকম নই, এবার এখন আমি এরকম নই, কিন্তু একসময় আমি এরকম ছিলাম। ওই এক সময়ের মৌমিতাকে বারবার ওই এপিসোডগুলোকে টেনে এনে আবার ওই এপিসোড থেকে বেরিয়ে এসে এখনকার মৌমিতা, আবার এপিসোডে যখন যাচ্ছে তখন তখনকার মৌমিতা, এই একটা জিনিস চলে। ইভেন আমার যেটা হয় মজার, আমার উচ্চারণের প্রবলেম হয়, কারণ এখানে কিছু বেসিক উচ্চারণ আছে যেটাতে আমরা যেটা উচ্চারণের জন্য আমি ক্লাস করাই, পরিষ্কার বাংলা উচ্চারণ, সেটা টগরের নয়। এবার আমি যখন টানা অনেক দিন ধরে শ্যুট করি তখন আমার উচ্চারণের প্রবলেম হয়। পরের দুদিন প্যাক আপ হয়ে যাওয়ার পরেও আমি ভুল উচ্চারণে কথা বলি, কারণ এটা ব্রেন তো জানে না প্যাক আপ হয়ে গেছে, ব্রেন ওই সিস্টেমের মধ্যে ঢুকে গেছে, বেরোতে সময় লাগে। তখন আমি রিয়েলাইজ করি, মা আমি এটা কেন বললাম। তো এইগুলো বেশ মজার জিনিস, যেগুলো আমাকে বারবার, মানে হয় না যে তোমার পরিচয়টা তোমাকে মানে তুমি যদি মনে করো যে তোমাকে এটা নিচু দেখাচ্ছে, সেটা তোমার মননের ব্যাপার, কিন্তু কখনোই না। তোমার নিজস্ব পরিচয়, নিজস্বতাটা কখনো না কখনো তোমার মধ্যে কাজে দেবেই। অভিনেতা হিসেবে যদি তুমি অভিনেতার প্রফেশনে আছো, কোনটা যে কখন কাজে দিয়ে দেবে ইউ নেভার নো। তো আমার ওটা এত কাজে দেয় গ্রাম থেকে আসাটা, সেটা আমি ব্লেসড যে আমি গ্রাম থেকে এসেছি, না তো আজকে আমি জানতাম না কী করে বাসন মাজতে হয়, কী করে ওরকমভাবে হেঁটে যায়, বা কীরকমভাবে চা করে বাসনগুলো উল্টোপাল্টা করে চায়ের দোকানে কীরকমভাবে রাখে। আমার যদি ওই জীবনযাত্রা থেকে না আসতাম তাহলে আমি জানতাম না, তাহলে প্লাস্টিকের মতো করতাম, বা আমাকে শিখতে যেতে হতো। আমাকে শিখতে যেতে হচ্ছে না, আমি একটু মেমোরি একটু মনে করলেই আমার ব্যাপারটা খুব ক্লিয়ার হয়ে যাচ্ছে। এটা আমার জীবনযাত্রার আশীর্বাদ, আমি আশীর্বাদ প্রাপ্ত যে আমি সব রকম জীবন কাটিয়ে এসেছি। সো আমি জানি কি করে পুকুরে গিয়ে কাপড় কাচতে হয়, মাছ ধরতে হয়, গাছে চড়তে হয়, অ্যান্ড আমি জানি কীভাবে গাড়ি চালাতে হয় অ্যান্ড ফাইট করতে হয়, তো দুটোই আমি জানি। তার মানে এক্ষেত্রে আরও একটা বার্তা গুরুত্বপূর্ণ দর্শকদের জন্য, এবং মৌমিতা দিক থেকে যেটা জানতে পারলাম আমরা, পিতৃপরিচয় এবং গ্রাম্যতা বাদ দেবার নয়, এটা অহংকার হোক। এছাড়াও আর একটা কথা যেটা তোমার এই কথার মধ্যে উঠে এলো, আচ্ছা মৌমিতাদি, তুমি এই শহর কলকাতা যখন এলে, এই ইটকাট পাথরের বা শহরটাতে যেখানে নিরস মানুষরা থাকে বলে আমরা জানি, মানুষ তা বলে, সেই জায়গায় তুমি কি বুঝতে পারো আদৌ কি কোনো জায়গায় এই ব্যালেন্সটা তোমাকে প্রথম প্রথম খুব ভাবাতো, প্রচণ্ড পরিমাণে হারিয়ে দিত, এরকমভাবে কোনো জায়গায় অনুভব করেছো কোনো জায়গায়? দেখো, আমি প্রথম অনুভব করিনি। আমি ভীষণ লাকি যে আমি একটা মানুষের সান্নিধ্যে এসেছিলাম যে এই মুহূর্তে পৃথিবীতে নেই, আগামীকাল তার ডেথ অ্যানিভার্সারি, কিন্তু আজকে তাকে এই কথাটার মধ্যে দিয়ে ট্রিবিউট দেওয়া হবে। সে মানুষটা আজকে যদি আমার জীবনে না থাকতো তাহলে আমার প্রথমটা হয়তো আরও কঠিন হয়ে পড়তো। সে আমাকে ওই কনফিডেন্টটা দিয়েছিল যে এত ভালো লিখতে পারে তাহলে সে এত ভালো পাঠও করতে পারবে, বা সে শহরের মতোও হতে পারে, সে গ্রামের মতো হতে পারে, সে শিখিয়ে এসেছিল। কিন্তু একসময় সে যখন চলে গিয়েছিল, প্রথম আমি শহর কলকাতা কতটা নিষ্ঠুর হতে পারে সেই দিন আমি প্রথম বুঝতে পেরেছিলাম। সেটা কিন্তু 8 বছর কেটে গেছে কলকাতায়। কি হয়, তুমি ধরো কারো সান্নিধ্যে আছো, সে খুব শেল করে রেখেছে তোমাকে, মানে তোমাকে বিভিন্ন ঝড় ঝাপটা থেকে আগলে রেখেছে, তাহলে তো তোমার ঝড় ঝাপটা ফেস করতে হচ্ছে না। কিন্তু সেই যেই মুহূর্তে তোমার ওই ব্যক্তিটা তোমার জীবনে থাকবে না,
তখন কিন্তু তোমাকে আস্তে আস্তে ঢিল পাথর ইট পাটকেল ঝড় কটাক্ষ সমস্ত কিছু তোমাকে একা গায়ে মাখতে হবে। ওই 8 বছর পর প্রথম আমি বুঝতে পেরেছিলাম কলকাতায় আমি একা। অ্যান্ড কলকাতা আমাকে অনেক রকমভাবে মানে তখন আমি রিয়েলাইজ করলাম যে এটা শহর আর এই শহরের মানুষগুলো এরকম। তার আগে তো আমি বাইরের দুনিয়াটা দেখিনি, আমি তো একটা শেলের মধ্যে ছিলাম। তো তখন আমি বিভিন্ন রকমভাবে বুঝতে বুঝতে গিয়েছি। কখনো কখনো ভীষণ ভালোবাসা পেয়েছি, কখনো কখনো ভীষণ তাচ্ছিল্য পেয়েছি, তাচ্ছিল্যটা বেশি। আর এই তাচ্ছিল্যটা কোথাও একটা আমার জেদে পরিণত হয়েছে, যে এত তাচ্ছিল্য, কিন্তু আমি তো আমার কাজটা জানি। কাজ যদি জানি তাহলে এই তাচ্ছিল্যটা ওভারকাম করাটা কিন্তু বেশি কঠিন হবে না। আমি যদি কাজে না মন দিই, আমি যদি তাচ্ছিল্যের মধ্যে আমি নিজেকে গ্রিভেন্সের মধ্যে ঢুকিয়ে দিই, তাহলে আমার এটা প্রবলেম হবে। বাট আমার কাজ আমার পরিচয় হবে। কাজ আমার, সেটা আমি আমার তো মনে হয় নীনা গুপ্তার একটা ইন্টারভিউ দেখেছিলাম আমি। উনি আমাকে ভীষণভাবে ইন্সপায়ার করেছিলেন যে আমি আজকে 70 বছর বয়সে 60-এর পরে গিয়ে আমি ডেট দিতে পারছি না, কিন্তু আমি যখন যুবতী ছিলাম তখন আমি বসে থাকতাম, তখন আমার রিঙ্কেল পড়েনি, বাট আমি তখনও কাজটা জানতাম। কিন্তু তখন আমি বসে আছি কারণ তখন আমার শক্তি ছিল, আমারও হাত পায়ে এখন শক্তি আছে, আমি বসে থাকলে আমি নিজে ওভারকাম করে নিতে পারছি। কিন্তু আজকে আমি ডেট দিতে পারছি না, আমার 60 মানুষ আমি, কিন্তু তারা এখন বসে আছে যারা তখন ভীষণভাবে ব্যস্ত ছিল। তো বয়সকালে অনেক বিজি থাকা, অনেক কাজ নিয়ে, সেটা আমার কাছে একটা ইন্সপিরেশন দিয়েছিল যে কাজ যদি জানি, আমি আজকে 50 বছরের পরে গিয়েও কাজ পাবো। আমি কাজটা সততায় যদি করতে পারি, তাহলে দর্শকের কাছে কিছু লুকোনো যায় না। দর্শক এমন একটা জিনিস না, দর্শক ঠিক বেছে নেয় কোন মানুষটাকে লাগবে আমাদের, দীর্ঘদিন ধরে লাগবে, একদিন দুদিনের জন্য নয়। তো আমি একদিন দুদিনের কথা ভাবিইনি। এই শহর আমার নয়, এই শহরে এসেছি আমি অনেক লেটে, আমি জানি আমার সময় লাগবে, কোনো তাড়াহুড়ো নেই। আমি আমার কাজটা একটা পেলেও 200% দেবো। একদিন না একদিন আমাকে শহর এমনভাবে আগলে রাখবে, সেটা সূর্য সিনেমাতে আমি দেখেছি। অনেক শহুরে মানুষদের মানে তারা তো শহুরেই, যারা কলকাতায় সিনেমা দেখতে আসছে, তারা যেভাবে আমাকে জড়িয়ে ধরে হাও হাও করে কেঁদেছে, অ্যান্ড যেভাবে আমাকে মানে আমি মেসমেরাইজড হয়ে গেছি, আমি অদ্ভুত অবাক হয়ে গেছি যে তারা এরকমভাবে ভালোবাসছে আমাকে। মীরা বলে ডাকে, এখন আমাকে অনেকে মীরা বলে ডাকে, এই চরিত্রের নামগুলোতে ডাকা এই শহরই তো আমাকে দিয়েছে। তো ধৈর্য, এতগুলো কথার মোদ্দা কথা হলো ধৈর্য। তুমি যদি ধৈর্যটা ধরে রাখো, আর তুমি যদি নিজের কাজটা সঠিকভাবে অনেস্টলি করে যেতে পারো, বিশ্বাস করো মানে হয়, এটা হয়। কারণ আমি জানি ইট কাঠ পাথরের মধ্যেও শিল্প ওই ইট কাঠ পাথর থেকে দেখবে ওই একটা গাছ গজায়, সেখানেও একটা সুন্দর ফুল হয়। কিন্তু সেইটাই যখন তুমি শহরে উঠিয়ে নিয়ে গিয়ে টবের মধ্যে বিক্রি করছো, তখন সেটা বিভৎস দামে বিক্রি হচ্ছে, তাই তো? এবার এই টবের মধ্যে তোমার পৌঁছানোটা একটা জার্নি, কিন্তু তা বলে তুমি আগাছা নও। তোমার মধ্যে ওই প্রাণটা আছে, তোমার মধ্যেও ফুল ফোটে, তোমার মধ্যেও পাতাটা সবুজ হয়, তোমার মধ্যে সালোকসংশ্লেষ প্রক্রিয়াটা হয়, সব কিছু হয়। ওই ধৈর্যটা, যে তোমাকে ওই চীনামাটির ওই পাত্রটাতে যেতে হবে, ওই জার্নিটা সুন্দর করে করলে হয়ে যায়। মানে আমার মনে হয় না যে এখানে ওই হেরে যাচ্ছি আমি, আমার কিছু হবে না, এই জিনিসগুলো কী বলো তো, এই জিনিসগুলো এক্সকিউজ। মানে আমি পারবো না, আমি পারতে চাইছি না বলে এক্সকিউজ করছি, সেটা নয়। পারতে চাইলে এই জিনিসগুলোকে নিয়ে জেদের মধ্যে করে তুমি করে নিতে পারলে, আমার মনে হয় আজকে হবে না, কালকে হবে না, পরশু হবে না, কতদিন তুমি দর্শকের অবধি না পৌঁছে থাকতে পারবে? দর্শক বোকা না, দর্শক ঠিক বুঝে যায়। আজকে যেটা শোনা যায়, আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে নাকি ধৈর্যের বড় অভাব। চলচ্চিত্র জগতে যারা কাজ করছেন বা যারা সাংবাদিকতাতে আছেন, বিভিন্ন সেক্টর হতে পারে সেটা, তাদের ধৈর্যের বড় অভাব, তারা সম্পর্কের সঠিক গুরুত্ব দিতে পারে না। কিন্তু আজ অভিনেত্রী মৌমিতা এটা জানালেন, বোঝালেন, 8 বছর পরেও যে ব্যক্তিটা পৃথিবীতে নেই, যার হাত ধরে শহর কলকাতায় এসে নিজের প্রাণ প্রতিষ্ঠা করা, তাকে সে ভুলতে পারেনি। অথচ অভিনেত্রীরা নাকি তাদের সম্পর্কের মূল্য দেয় না। কি বলছেন? দেখো, আমি তো এখন দুটো জীবনযাপন করি। একটা হলো অরিদীপ্তর জীবনযাপন, তার স্বপ্ন, একটা হলো আমার জীবনযাপন, আমার স্বপ্ন। কারণ আমার কাছে না মানে ভালোবাসাটার গুরুত্বটা আমি যখন মানুষটা চলে গেছে তখন বুঝতে পেরেছি যে ভালোবাসাটা কী। তার আগে আমার ওই বই পড়া আর সিনেমা দেখা ভালোবাসা ছিল, কিন্তু একটা মানুষকে হারিয়ে আমি বুঝতে পেরেছি হোয়াট ইজ লাভ। অ্যান্ড
তার গুরুত্বটা, হ্যাঁ ধৈর্য কম। এখন অনেকগুলো ওয়ার্ড নতুন নতুন আমি শুনতে পাই, সিচুয়েশনশিপ, বেঞ্চিং, আরও নানা রকম জেনজি ওয়ার্ড বেরিয়েছে, আমার মাথার ওপর দিয়ে যায় এগুলো। আমি এখনও ওল্ড স্কুল। আমি অ্যাকচুয়ালি চিঠি থেকে এসেছি, তো চিঠি লেখা প্রেম থেকে আমার ছোটোবেলা থেকে। তাই হয়তো ভুলতে পারো। হ্যাঁ, তো আমার ওই গান গান ডেডিকেট করা প্রেম, তো ক্যাসেট নিয়ে গিয়ে এই গানটা দিয়ে সেই প্রেম প্রস্তাবে দেওয়া দেওয়া প্রেম। তারপরে একটা হাত ধরতে 1 বছর লেগে গেছে, এই রকম প্রেম শুরু আমাদের। তো তাই জন্য আমি ওই জায়গাটাতেই রয়েছি। তো তাই জন্য আমার কাছে না, মানে এখনও ভালোবাসা মানে হলো একটা ভালোবাসার মানুষ যদি তুমি পেয়ে যাও না, আর সেখান থেকে যদি ওই ওই ভালোবাসাটা পেয়ে যাও, তাহলে আমার মনে হয় না যে আর খুঁজে বেড়াতে হয়। এখন মানুষ না কী হয়েছে, ভীষণ চঞ্চল হয়ে গেছে। এইগুলো এখন ইন্টারনেটের জন্য বিভিন্ন রিলস, বিভিন্ন রকমের একটা দেখবে ছোট হতে 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 30 সেকেন্ডের রিল হয়ে গেছে, 15 সেকেন্ডের রিল হয়ে গেছে, মানে মানুষের ধৈর্য নেই। কিন্তু আবার এই স্ক্রল করে করে এটা না ব্রেনে হাবি হয়েছে, যে আমি মোবাইলেও এরকম করে সরাতে থাকি, কিন্তু তো আমার অপশনও এরকম করে সরাতে থাকি, এর পরেরটা দেখে কী আছে, এর পরেরটা দেখে কী আছে। আর আমরা তো টেলিভিশনে দূরদর্শন দেখে বড় হয়েছি, একটাই চ্যানেল আসে। আমরা সকাল থেকে রাত্রি অবধি চিত্রহারের জন্য পুরো একটা সপ্তাহ ওয়েট করে থাকতাম, যে ওই পছন্দের গানগুলো রঙ্গোলিতে আসবে, একটা সপ্তাহ ওয়েট করতে হবে, চিত্রহারে একটা সপ্তাহ ওয়েট করতে হবে, বা একটা পার্টিকুলার পছন্দের কার্টুন বা পছন্দের সিরিয়ালটা এই সময়টাই হবে, এই সময়টার জন্য ওয়েট করতে হবে। আমাদের কাছে তো এত অপশান ছিল না, জীবনযাত্রাটাও ওরকম হয়ে গেছে বিভিন্ন অপশানে, তাই জন্য দৌড়ে বেড়াতে শিখিনি। তো করবো কী করে, তাই জন্য একটা ভালোবাসা নিয়ে এখনও রয়েছে। আর আমার ভালো লাগে, ভালোবাসা সেলিব্রেট করতে খুব ভালো লাগে। একটা মানুষ নেই মানে তার ভালোবাসাটা চলে যেতে পারে না, সে যে ইম্প্যাক্টটা ফেলে গেছে সেটা এমনি এমনি চলে যাবে, সে শারীরিকভাবে নেই কিন্তু তার স্মৃতিগুলো তো রয়েছে। তো আমি ওই, আর আমার জীবনে হয়তো এই জন্যই কোনো মানুষ নেই, কারণ আমি দ্বিতীয় মানুষকে অ্যালাউ করবো তখনই যখন আমার প্রথম মানুষের স্মৃতিটা আগলে রাখার জন্য সে কখনো বাধা হয়ে দাঁড়াবে না, বা তাকে মেনে নিয়েই, তার স্বপ্নটাকে মেনে নিয়েই আমাকে মেনে নেওয়া হবে, এরকম হয়তো আমি পাইনি। তাই জন্য আমি ওটা আগলে রেখেছি, আর আমার ভালো লাগে ওটা আগলে রাখতে। তো আমার কাছে ওই আমার ছোটোবেলাটা বলুন না অপশনেই নয়, আমি দূরদর্শন দেখে বড় হয়েছি, আর বহু বছর, মানে আমি যৌবনও দূরদর্শনে ছিল, তারপরে এসেছে ইন্টারনেট। আমি যখন কলেজে পড়ি তখনও ইন্টারনেট আসেনি, কলকাতায় এসে প্রথম অর্কুট দেখেছি আমি। তো আমি কিভাবে চেঞ্জ হয়ে যাব, আমার তো আপব্রিঙ্গিংটাই ওটা হয়েছে, জয়েন্ট ফ্যামিলি থেকে বড় হওয়া। আমি পরিবারে দেখেছি, বাবা মাকে দেখেছি, দাদা বৌদিদেরকে দেখেছি একটা পরিবার গড়ে তুলতে। তো হুট করে একটা মানুষের শারীরিকভাবে অ্যাবসেন্ট হয়ে যাওয়া মানে তার ভালোবাসাটা পুরো মিথ্যা হয়ে গেল। এত বছরের ইম্প্যাক্ট আর এত বছরের ডেডিকেশন অ্যান্ড ইনভেস্টমেন্ট যে করেছিল আমাকে, ভালোবাসা তো একটা ইনভেস্টমেন্ট, সময় ইনভেস্টমেন্ট, ধৈর্য ইনভেস্টমেন্ট, আমাকে গড়ে তুলেছিল, সেইটাকে তো ওরকমভাবে মানে ঝাপসা করে দেওয়া যায় না। জীবন অপশান নয়, জীবন ভাবিয়ে তোলে, জীবন যাপন করতে শেখায়, শিখলাম আমরা এর মধ্যে। আচ্ছা মমিতাদি, তোমার ছোটোবেলাটা যেভাবে কেটেছে তার বিষয়ে আমরা একটু গল্প শুনবো। সবার প্রথমে একটু কফি খেয়ে নাও, কারণ কফি উইথ মমিতাতে আছি আমরা, মমিতাদিকে শুধু আমরা ব্যস্ত রাখছি কন্টিনিউয়াসলি কথাবার্তার মধ্যে। একদম, চলো, থ্যাংক ইউ। দিদি, একটা জায়গা যেটা বেশ ভাবাচ্ছে, আমরা শুনেছি তুমি মেয়েরা বিয়ে করে আজকের সমাজে, যেটা জানা গেছে, আমি সব মেয়েদের কথা বলছি না, কিছু সংখ্যক মেয়েরা বিয়ে করে বরের পয়সা দেখে, বরের প্রপার্টি দেখে, বরের কতটা আছে সেটা দেখে, সে স্ট্যাবলিশড কিনা দেখে। তুমি একজন ব্যক্তি যে বিয়ে করেছিলে, রেজিস্ট্রি ম্যারেজ করেছিলে, প্রেমিককে বিয়ে করলে, করে তার স্ত্রী হলে শুধু তাকে বাঁচাবে বলে, সে অসুস্থ ছিল বলে। তারপরের জায়গায় দাঁড়িয়ে সেই ব্যক্তিটাকে তুমি বাঁচাতে পারলে না, 8 বছর হলো তিনি পৃথিবীতে নেই। এখন এই জায়গায় অভিনেত্রী হয়ে যখন তুমি দেখছো সেই পিছনের ফেলে আসা জীবনটা, কোন কোন পদক্ষেপগুলো মনে হয় যে তোমার আরও অনেক আগে নেওয়া উচিত ছিল, যেটা তুমি এখনো মতো নিয়ে উঠতে পারোনি? আমার না একটা জিনিস আমাকে শিখিয়েছে, আমি গ্রামের ওই সরলতাটা বহুদিন ক্যারি করেছি, যেখানে যখন যখন আমার ক্যারি করা উচিত ছিল না তখনও ক্যারি করেছি, যেখানে আমাকে না বলতে হতো আমি না বলতে পারিনি।
এই জিনিসগুলো আমাকে সময় শিখিয়েছে যে কখনো কখনো না বলতে হয়, কখনো কখনো রুখে দাঁড়াতে হয়, প্রতিবাদ করতে হয়। কারণ অরিদীপ্তর জন্য মানে সত্যি কথাই আমরা যেভাবে রেজিস্ট্রি করেছিলাম ওটা কোনো অনুষ্ঠান ছিল না। ওটা ভীষণ স্ট্রাগল করে একটা জায়গায় দাঁড়ানো হয়েছিল। তার কারণ হলো কিডনির এমন একটা সমস্যা যেখানে পরিবারের কেউ না হলে তাকে ট্রিটমেন্ট করানো যায় না। আমাদের ভেলোর যেতে হতো, আর সেই জন্য আমি ওকে রেজিস্ট্রি করেছিলাম চিকিৎসা করার জন্যই। কিন্তু আমাকে তার জন্য শুনতে হয়েছে যে সে একজন প্রচুর প্রতিপত্তিবান একজন মানুষের ছেলে বলে আমি হয়তো এটা প্ল্যান করে রেজিস্ট্রি করছি, কারণ আমি সে যদি তার কিছু হয়ে যায় তাহলে আমি লিগ্যাল ওয়াইফ হিসেবে লিগ্যাল ইয়ারশিপ পাবো বলে। এই জিনিসগুলো আমাকে শুনতে হয়েছে। তখন আমি না এতটাই ডেডিকেটেডলি অরিদীপ্তকে নিয়ে ব্যস্ত ছিলাম ওকে বাঁচানোর জন্য, এই প্রতিবাদটা আমি তখন করতে পারিনি, বা তখন আমি অনেক ছোট ছিলাম, সত্যি কথা বলতে আমার ওই সাহসটা হয়নি। বাট আমি বুঝতে পারি যে তারপরে যখন অ্যালিগেশনগুলো নিয়ে আমি যখন ভাবি না, কারণ আজ অবধি আমি ভাড়া বাড়িতেই থাকি, আজ অবধি আমি স্ট্রাগলই করছি কখনো কখনো, সবসময় তো আর একই রকমভাবে কাজগুলো আসে না, কিন্তু অ্যালিগেশনগুলো কিন্তু আমার থেকে গেছে। আমি তার জিনিসপত্র আমি এখনও নিতে যাইনি, তার বাড়িতে আমি এখনও থাকি না, তার বিলঙ্গিংসগুলো আমার কাছে এখনও নেই। ইভেন অরিদীপ্তর একটা ছোট্ট জিনিসও আমার কাছে নেই যেটা নিয়ে আমি বলতে পারবো যেটা অরিদীপ্ত জিনিস। কিচ্ছু নেই আমার কাছে স্মৃতি ছাড়া। তো আমি এগুলো করতে পারতাম। কিছু জিনিস অরিদীপ্তর যেগুলো নিজের প্রাণের কাছের, যেমন ক্যামেরা, ও তো একজন ক্রিয়েটার ছিল, ক্যামেরাটা, তার হার্ড ডিস্কটা, তার যে ছবিগুলো, অনেকগুলো জিনিস আমি নিয়ে নিতে পারতাম নিজের অধিকার বোধ দেখিয়ে। তাতে করে কিন্তু আমার ওকে জাস্টিস দেওয়া হতো, বা জাস্টিসের জন্য যে লড়াইটা সেটা আরও একটু এগ্রেসিভলি করলে হয়তো আমি তাদেরকে মানে অরিদীপ্তর আত্মাকে জাস্টিস দিতে পারতাম। কিন্তু হ্যাঁ, আমি সেটা করতে পারিনি কারণ আমি অনেক নরম ছিলাম। এইটা আমার সময় শিখিয়েছে আমাকে। আমি এখন বলি যে সব কিছু কিন্তু বুঝে নিতে হয়, কখনো কখনো সব কিছু বুঝে নিতে হয়, নিজের অধিকারটা বুঝে নিতে হয়। কারণ নিজের জন্য না হলেও নিজের কিছু ফেলে আসা স্যাক্রিফাইসের জন্য, সেটাকে জাস্টিস দেওয়ার জন্য। এবং সময়, তোমার তো সময়টা সেটা চলে গেছে। আমি যে 3.5 বছর বসেছিলাম, 3.5 বছর শুধু হসপিটালে গেছি অ্যান্ড রক্ত জোগাড় করে গেছি অ্যান্ড চাঁদা জোগাড় করে গেছি একটা মানুষকে বাঁচিয়ে তোলার জন্য, সেটা বাঁচাতে পারিনি। তার ফলে কি হলো? কিছুই তো হলো না। তখন যদি আমি আরেকটু শক্ত হতে পারতাম তাহলে হয়তো, জানি না বাঁচতো কি না আমি জানি না, বাট হ্যাঁ, হয়তো বেঁচে যেত। কারণ আমি মেনেও নিয়েছিলাম অনেক কিছু, ভয়ে বা সাহস ছিল না, বা শহর কলকাতাটা তখনও এত এখনকার মতো আমার, মানে এখন যেমন আরেকটু আপন হয়ে গেছে, মানে এটাই নিজের শহর আমার, এটাই সমস্ত কিছু। সেটা অরিদীপ্ত চলে যাওয়ার পর হয়েছে, অনেক কিছু একা একা দেখে দেখে। তখনও অতটা কনফিডেন্ট ছিলাম না, আমাকে চিনতো না লোকে, সবে সবে কাজ শুরু করেছে, আমার ওই মানুষ বল যেটা হয় সেটা ছিল না। তো হ্যাঁ, কয়েকটা জিনিস বুঝে নিতে হয়, নিজের অধিকার বুঝে নিতে হয়, অধিকারের জন্য লড়াই করতে জানতে হয়। এখন আমি করতে পারি, কিন্তু তখন পারিনি বলে আমার আমি আমি একটু রিপেন্ট করি এই জিনিসগুলো নিয়ে। এখন তোমাকে এই জায়গায় দেখতে পেয়ে তোমার শ্বশুরবাড়ির যে যারা যারা আছেন তারা তোমার বিষয়ে কি মন্তব্য রাখেন? খুবই অদ্ভুত জিনিস, ওনারা কেউ নেই, মানে অ্যাকচুয়ালি ত্রিদীপ ঘোষ যাত্রা সম্রাট উনি আমার শ্বশুর মশাই, কিন্তু মানে ওনার কাছে কিন্তু অ্যাকচুয়ালি খুব অদ্ভুতভাবে আমার যে কলকাতায় এসে শিক্ষাটা, থিয়েট্রিক্যাল শিক্ষাটা, এটা কিন্তু ওনার কাছেই শেখা। উনি যে যাত্রা সম্রাট ছিলেন, ওনার রিহার্সাল দেখে, ওনার প্র্যাকটিস দেখে দেখে আমি অনেক কিছু শিখেছিলাম, ভয়েসটা, উচ্চারণ, আমার অনেক কিছু কিন্তু বাপির কাছে শেখা। কিন্তু ওনাদের ফ্যামিলিতে আর কেউ নেই, বাবা আর ছেলে ছাড়া আর কেউ ছিল না। বাট আমি যখন অরিদীপ্ত মারা যায়, তারপরে ওই যে আমার ওপর যে অ্যালিগেশনটা হয়েছিল যে আমি ওর মৃত্যুটা, মানে মৃত্যুপথযাত্রী একটা মানুষকে বিয়েই করছি কিছু পাওয়ার জন্য, সেইটার ভয়ে আমি আর যেতে পারিনি। তারপরে 2 বছর পর উনিও মারা যান। ঠিক আছে, তো সেই জন্য কিন্তু আমি শুনেছিলাম যে উনি অনেকটা বুঝতে পেরেছিলেন নিজের ভুল। কারণ হয় না যে সময় বা একটা ছেলে চলে যাওয়ার পর রিয়েলাইজেশনগুলো হয় যে কি ভুল হয়েছে। আমি শুনেছিলাম যে উনি ওনার ভুল জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন, কিন্তু আমার কখনো ওই ইন্টারাকশনটা করার
ওই লাখটা জায়গাটাই আসেনি যে আমি কথা বলে কিছু আমার আমার খুব মনে পড়ে, মানে কণ্ঠতে একটা ডায়লগ ছিল, কিছু কথা বলা হয়নি বলে অনেক সম্পর্ক মিটে গেছে, শুধু কথা বলা হয়নি বলে অনেক মানুষ দূরে চলে গেছে, অনেক সম্পর্ক দূরে চলে গেছে। এই কথা বলাটা যে কী দরকারি, আমার ওনার সঙ্গে আর কথা বলা হয়নি, উনি চলে গেছেন। বাট হ্যাঁ, আমার মনে হয় উনি যদি থাকতেন আজকে তাহলে উনি ভীষণ খুশি হতেন, কারণ আলটিমেটলি শিল্পী তো, শিল্পী মানুষের সব রাগ সব জ্বালা কিন্তু একটা শিল্প দিয়েই মেটে। উনি যখন দেখতেন যে হ্যাঁ আমি ওনার ছেলের যে তৈরি করা পথ সেই পথে হাঁটছি, ওনার ছেলের স্বপ্নটাকে নিয়েই এগোচ্ছি, এবং ওনার ছেলের ফেলে যাওয়া কিছু প্রজেক্ট নিয়েই আমি আবার কমপ্লিট করার চেষ্টা করছি, বা ওর চিন্তা ভাবনাকে এগিয়ে নিয়ে যাচ্ছি, যেমন হয় না উত্তরসূরি, ওর তো আর কেউ উত্তরসূরি নেই, আমি এখন উত্তরসূরি ত্রিদীপ ঘোষের নাম কিন্তু সবাই ভুলে গেছে আস্তে আস্তে, আমার মুখ দিয়েই উচ্চারণ হয়, যাকে উনি সব থেকে বেশি দূরে সরিয়ে রেখেছিলেন। তো উনি দেখলে ওটা খুশি হতেন, আমি জানি উনি আশীর্বাদ করছেন ওপর থেকে। আর ওপরে গিয়ে তো হয় না, বাবা ছেলে নিশ্চয়ই মিটমাট হয়েছে, একটা সন্ধি তো হয়েছে, তাই জন্য আজকে আমি আশীর্বাদটা পাচ্ছি বলেই আমি এগিয়ে যেতে পারছি। আমার মনে হয় আশীর্বাদ ছাড়া এগুলো হয় না। অ্যান্ড মানুষ যখন মানে আত্মাতে আমি ভীষণ বিশ্বাসী করি, এনার্জিতে, এনার্জিটা যখন প্রকৃতিতে মিলিয়ে যায় তখন ওটা পিওর হয়ে যায়। আবার এখানে এসেই অপভ্রংশ হয় বিভিন্ন দেশ, হিংসা, ভুল বোঝাবুঝি, এগুলো মানুষের খোলস পড়ে থাকলেই হয়। তারপরে যখন ওটা মুক্ত হয়ে যায় না, তখন আবার পিওরিটি চলে আসে। তো পিওর সোল যখন হয়ে গেছেন ওনারা, তখন আমাকে বুঝতে পেরেছেন, এবং সেই আশীর্বাদ থেকেই আজকে আমি যেটুকু এগোচ্ছি টুকটুক টুকটুক করে ওনাদের আশীর্বাদে এগোচ্ছি। কারণ সত্যি কথা বলতে শুরুর দিকে কিন্তু বাবা ছেলে দুজনেরই ভীষণভাবে ভূমিকা রয়েছে আমার, কারণ আমি বাপির কাছে প্রচুর শিখেছি, উনি যাত্রা সম্রাট, ওনার সান্নিধ্যে আমি রিহার্সালে দিনের পর দিন, আমার যখন কেউ মানে কলকাতায় এসে বলো না কতজন মফস্বলের মেয়ে, গ্রামের মেয়ে এসে ত্রিদীপ ঘোষের যাত্রার রিহার্সাল দেখতে সুযোগ পাই, অ্যান্ড ওখানে বসে থাকতে পারে এবং যাত্রা দেখতে পারে এবং প্র্যাকটিস দেখতে পারে, কতজন পারে না, আমি লাকি ছিলাম, আমি পেরেছি, তাই জন্য সেটা হয়তো এখানে রিফ্লেক্ট করছে, সেই ভয়েস ওভার, সেই উচ্চারণ, এই জিনিসগুলো আমাকে প্রচুর শিখিয়েছে। তো উনি নিশ্চয়ই খুশি হন। সম্পর্ক বাঁচাতে কথা বন্ধ নয়, কথা বলা শুরু করুন। আর একটা কথা, দিদি, তোমার এই যে তুমি যে আমাদের মানে ওয়েস্ট বেঙ্গল একটা কালচার আছে, এটা কালচার বলা ভুল না কি কালচার বলবো ঠিক বুঝে উঠতে পারি না, যারা উইডো, যারা পাতি বাংলায় গোদা বাংলায় যদি আমরা বলি যারা বিধবা, তারা নাকি বিয়ের রিচুয়ালসে বসতে পারে না, তারা বিভিন্ন ঠাকুরকে বরণ করতে পারেন না, তাদের স্ত্রী আচারগুলো করা যায় না, কিন্তু তারা স্ত্রী। সেই জায়গা থেকে তুমি কতটা বিতাড়িত এবং কতটা প্রাপ্তি ঘটেছে আজকের দুনিয়াতে? এই দিক থেকে কিন্তু শহর কলকাতা আমাকে ভীষণ দিয়েছে, আবার শিক্ষা দিয়েছে, মানে শিক্ষা দিয়েছে। আমি আমার নিজস্ব গ্রামে আমি দেখেছি এই জিনিসগুলো নিয়ে আমার সঙ্গে কেউ আলোচনা করেনি, সেটা ভালোবাসে বলেই হয়তো করেনি যে দুঃখ পাবো বা কিছু, আমাকে আমার মতো করে স্পেসটা দিয়ে দিয়েছে। কেউ কখনো এই উইডো বা বিধবা বা এই কুসংস্কৃতি নিয়ে আমার অবধি পৌঁছয়নি কোনো রকম নেগেটিভিটি। কিন্তু আমি খুব অবাক হয়েছি শহর কলকাতাতে আমার কাছে এটা এসেছে। আমার খুব কাছের একটা বিয়ে ভেঙে গেছে কিন্তু এই কতগুলো কুসংস্কারের কারণে, কারণ তারা বলেছিল আমার পরিবারকে যে আমি ওই অনুষ্ঠানে পার্টিসিপেট করতে পারবো না। শুধু আমি নই, আমার পোষ্য আর আমি, কারণ পোষ্যদেরকে বিয়েতে পার্টিসিপেট কোনো অনুষ্ঠানে পার্টিসিপেট করতে হয় না, অ্যান্ড কোনো বিধবাকে পার্টিসিপেট করতে হয় না। এটার জন্য আমার পরিবারের দিক থেকে ওই বিয়েটা ক্যান্সেল করে দেওয়া হয়েছিল, কারণ এই রকম মানসিকতার সঙ্গে তো এগিয়ে যাওয়া যায় না, বা এগুলোকে এন্টারটেনও করা যায় না। আমি এই জায়গায় ইন্টারাক্ট করবো একটু। এর আগে অনেক দিন আগে ছোটোবেলায় একটা গল্প পড়েছিলাম যেখানে লেখা ছিল, একটা ট্যাগ লাইনে ছিল যে ইন্ডিয়ানস অ্যান্ড ডগস আর নট অ্যালাউড। তো সেই জায়গায় আজকে এক্স্যাক্টলি, তো সেই জায়গায় আজ উইডোজ অ্যান্ড ডগস আর নট অ্যালাউড, তো ইট মিনস ইউ অ্যাকচুয়ালি, অ্যান্ড আমার না তখন মনে হচ্ছিল না চারিদিকটা অন্ধকার, মানে আমি আজকে 2024-এ, তখন 2024 ছিল, 2024-এ দাঁড়িয়ে শহর কলকাতায় ইট পাথর, এত ফাস্ট, এত প্লাস্টিক জীবন, ভীষণ প্রোগ্রেসিভ মানুষ, সবসময় শুধু উন্নতির কথা বলছে, সবসময় শুধু কালচারের কথা বলছে, অ্যান্ড জামা কাপড় ব্র্যান্ডেড, হ্যাঁ, এত ইন্টারনেট, এত কিছু অ্যাওয়ারনেস, তার মধ্যেই শহর কলকাতাতে দাঁড়িয়ে আমি এই প্রস্তাবটা পেয়েছি যে ডগস অ্যান্ড উইডোজ আর নট অ্যালাউড।
ফর দ্য রিচুয়ালস, কারণ সেখানে তাদের ক্ষতি হয়ে যাবে। এই জিনিসটা আমাকে ভাবিয়েওছে, কষ্ট তো দিয়েছে, একটা হয় না স্বাভাবিক খুব সাময়িক একটা, কিন্তু চিন্তা ভাবনা মানে আমাকে ভীষণ ভাবিয়েছে যে শুধু মানুষ না বাইরে থেকে দেখাচ্ছে যে আমরা ভীষণ প্রোগ্রেস করছি, ভীষণ ঊর্ধ্বগামী, বাট কোথাও একটা বর্বরতা না থেকে গেছে মনের মধ্যে অনেকেরই, যেটা থেকে ওভারকাম করতে পারেনি। শুধু শহরেই তারা এসেছে, শহুরে পোশাক পরছে, শহুরে ভাষা বলছে, শহুরে কালচার অ্যাডাপ্ট করে ফেলেছে, কিন্তু ভেতরের যে ওই যে মেয়েদেরকে মেরে ফেলা হতো, ভ্রূণ হত্যা করা হতো, সতীদাহ প্রথা করা হতো, ভ্রূণ হত্যা করা হতো, এখনও বিশ্বাস করো ওই কালচার থেকে মননটা, মাসেল মেমোরিটা বেরোতে পারেনি। হয়তো ওই মাসেল মেমোরিতে ওই জিনটা বা ওই ডিএনএটা থেকে গেছে এখনও কয়েকজনের, তারা এরকমভাবে ভাবে যে কোনো অনুষ্ঠানে ভিডিও, আর আমি ভীষণ প্রাউডলি ভিডিও বলি নিজেকে, কারণ আমি আমি যেটা করেছি বা আমি যেটা আমার সঙ্গে যেটা হয়েছে সেটা নিয়ে আমি পিটি ফিল করি না। আমি কান্নাকাটি করে ডিপ্রেশনে চলে যেতেই পারতাম, কিন্তু আমি ঠিক অরিদীপ্ত মারা যাওয়ার 4 দিনের মাথায় আমি শুটিংয়ে গেছিলাম, কারণ আমার প্রি কমিটমেন্ট ছিল। তো সেখানে আমার একজন বা দুজন ছাড়া জানতোই না কেউ যে আমার সঙ্গে কী হয়েছে 4 দিন আগে। আমি শুটিং করেছি, বা আমার অরিদীপ্তর বার্থডের দিন আমি শুটিংয়ে যাই, বা আগামীকালও আমার কমিটমেন্ট রয়েছে যার ওর ডেথ অ্যানিভার্সারি। তো আমি এইগুলোকে ভীষণ জেদ হিসেবে স্পোর্টলি নিই, কিন্তু মানুষই নিতে পারছে না। আমি নিলে কি হবে, আশেপাশের লোকজন বলছে না তুমি নিতে পারো না, তোমাকে এটা ভাবতে হবে, তুমি কিন্তু ভিডো। তুমি বুঝতে পারছো, মানে আজকে আমরা 2024-এ দাঁড়িয়েও কিন্তু আমরা এখনও পড়ে আছি 100 বছর পুরনো মানসিকতায় কিছু কিছু জায়গায়। তো শুধু শহুরে পোশাক পরছে বলেই সে কিন্তু শহুরে হয়ে যায়নি। এখনও মানুষের মধ্যে বর্বরতা, এখনও মানুষের মধ্যে ওই জিনিসগুলো কোথাও একটা লুকোনো রয়েছে, যেটা সময় হলে বেরিয়ে গেলে তখন বুঝতে পারো যে আচ্ছা আমরা তো শুধুই দেখাচ্ছি যে আমরা শহুরে, আমরা শিক্ষিত। শিক্ষাটা কোথায়? শিক্ষাটা তো এটাই। শিক্ষা তাদেরকে আমরা কিভাবে শিক্ষিত বলবো? তাহলে সে ডক্টর ইঞ্জিনিয়ার যাই হোক না কেন, শিক্ষাটা কোনটা? সমাজ শিক্ষা, সামাজিক দায়বদ্ধতা কোথায় তাদের? নেই তো। পোশাক আর সিগারেট আধুনিকতা নয়, আধুনিকতা মনে এবং মাথায়। দিদি, আজকে এই যে কথাটা তুমি আমাদের বললে, এটা কি শুধুমাত্র মহিলাতান্ত্রিকতা বলে বিশ্বাস করছো? এটা মহিলাতান্ত্রিকতা নয়, এটা কি বলতো, এটা পেট্রিয়ার্কাল ভাবনা চিন্তা তো রয়েছে। মানে এটা একদিনের শেষ হওয়ার নয়, এটা না, মানে বললাম না ডিএনএতে, মানে একটা মাসেল মেমোরিতে থেকে গেছে। তুমি না চাইলেও বিভিন্নভাবে বেরিয়ে পড়বে। যে তুমি দেখবে একটা, আমি ভীষণ একটা সাধারণ উদাহরণ দিচ্ছি। একটা মহিলা, আমি আমি ধরো প্রডিউসার, আমি ধরো একটা জায়গায় ভুল হচ্ছে, সেখানে আমি বলছি, সেখানে কিন্তু অস্বস্তির কারণ হয়েছে কারণ একটা মহিলা হয়ে বলল কী করে। বসই মহিলা, এখনও অবধি মানুষ সুন্দরভাবে নিতে পারে না। ভুলটা আঙুল দেখে যদি একটা মহিলা দেখায়, অনেকেরই গায়ে লাগে। সেখানে একটা পুরুষ দেখালে সেটা কিন্তু হ্যাঁ ঠিক আছে, ও বলেছে, ও প্রডিউসার, কিন্তু একটা মহিলা ধরো বলছে, মহিলা হয়ে এরকমভাবে একটা ছেলেকে ঝেড়ে দিল, বা এরকমভাবে অ্যাগ্রেসিভলি কথা বলে দিল বা কিছু, এটা নিয়ে কিন্তু চর্চা হয়। তো একটা মহিলা যখন একটা বস থাকবে না, সেক্ষেত্রে অনেক রকম মানে প্রস অ্যান্ড কনস অটোমেটিক চলে আসে না চাইতেও। তো এগুলো কিছুই না, সমাজতন্ত্র, মানে সমাজের যে কতগুলো অলিখিত সিস্টেম আছে না, সেটা বদলায়নি। সেটা তোমার মানে সাবকনসিয়াস মাইন্ডে থেকে গেছে। এবার সেটা একটুখানি টোকা লাগলেই না সেটা বেরিয়ে পড়ে। এবার ধরো কোনো মানুষ চায় যে বেরোবে না, কিন্তু তার মধ্যে যদি সেটা থাকে না, সেটা কোনোভাবে বেরিয়ে পড়ে। সেটা চোখে বেরিয়ে পড়ে, সেটা ভাষায় বেরিয়ে পড়ে, সেটা বডি ল্যাঙ্গুয়েজে বেরিয়ে পড়ে। তো এই ব্যাপারটা আছে সমাজে, যে কোনো মহিলা বেশি উন্নতি করলে বা বেশি প্রোগ্রেস করলে সেখানে দেখবে কোনো একটা ব্যাপার আছে নিশ্চয়ই। এই ব্যাপারগুলো অটোমেটিক চলে আসে, মানে সে ধরো মাটি কুপিয়েও যদি উন্নতির পথে যায়, তবুও তাকে কিন্তু একটু আর চোখে দেখা হয়। তো এটা কিছুই না, এটা হলো সমাজের কিছু পুরনো মানে প্রথাগত কিছু জিনিস, যেগুলো আমাদের ভীষণ হাবি হয়ে আছে ব্রেনে। সেটা বেরোতে আরও 100 বছর লেগে যাবে হয়তো, কারণ আমরা শুধু বলছি না, মানে আমাদের সময়ের সঙ্গে সঙ্গে এগিয়ে গেছি নয়, প্রচণ্ড স্লো এগিয়েছে, আমরা এগোতেই পারিনি।
ঠিক আছে, তো সেটা শুধু সময় গেছে, আরও 100-200 বছর লেগে যাবে এই ব্যাপারগুলো থেকে বেরোতে। আদৌ বেরোতে পারবে কিনা আমার আমার খুব ডাউট আছে। একটু আমরা প্রেমের সম্পর্কে আসি। তো মৌমিতা পণ্ডিতের নতুন সম্পর্ক বা নতুন কোনো জীবনসঙ্গীর সম্পর্কে কি আমরা কিছু জানতে পারি? জীবনসঙ্গী আমাকে না মানে কেউ প্রেম প্রস্তাবই দেয় না, এটা কেন দেয় না আমি জানি না। আমাকে নাকি সবাই খুব ভয় পায়, আমি নাকি ঠাস করে চড়িয়ে দেবো। হ্যাঁ, এটা আমার আমি জানি না, আমি অনেকের কাছে শুনেছি, মানে আমি বায়া শুনেছি যে ওকে তো কিছু বলা যাবে না, ও তো ঠাস করে চড়িয়ে দিতে পারে। তো ভীষণ ওই তো ওকে দেখে খুব ভয় লাগে, ওর ভীষণ অ্যাটিটিউড। বাট আমি না তার এই এই একটা ক্যাটাগরি আছে, আর একটা ক্যাটাগরি হলো যারা আমাকে না পুরো রীতিমতো ফুল চন্দন দিয়ে পুজো করে। হ্যাঁ, মানে ও তো পুজো পুজো করো ওকে, ও তো বিশাল কিছু করে ফেলেছে অরিদীপ্তর সংক্রান্ত কিছু এলে, হয় সিম্প্যাথেটিক হয়ে যায়, পুজো টুজো করে ফেলে, শ্রদ্ধার জায়গায় চলে যায়। আর একটা ক্যাটাগরি আছে যারা ভয় পায়। আর বাকি ক্যাটাগরি হলো আমার বাডিজ, বন্ধু। এবার তুমি বলো আমি এত এই আমাকে যে প্রেম, আমি চাই আমাকে প্রেম প্রস্তাব দিক লোকে, তাহলে তো আমি ভাববো যে আমি কি করব না করব, আমার সেই ওই হেডেকটাই নেই আমার লাইফে, আমি বিন্দাস আছি। কারণ আমি আমি জিজ্ঞেসও করেছি, তখনই জানতে এই সার্ভেটা করেছি আমি, আদারওয়াইজ আমি এত ক্ল্যারিটি নিয়ে বলতে পারতাম না। আমি সার্ভেটা করেছি যে আচ্ছা মানে এটা কেন, এটা মানে হতে হয় না যে আচ্ছা আমি প্রেম প্রস্তাব পাই না, এর ব্যাপারটা কি। আমি বন্ধু হিসেবে নাকি খুব ভালো, আমার খুব মানে ভালো সহ অভিনেতারা বলেছে যে প্রেম করলে নাকি আমাকে হারিয়ে ফেলবে, বন্ধু থাকলে আমি রয়ে থেকে যাব। এইটা আমার খুব ভালো কমপ্লিমেন্ট। আমারই ইন্ডাস্ট্রির কয়েকজন ভালো বন্ধু যারা প্রেম করলে করতেই পারতো, বাট তারা বন্ধু হিসেবে আমাকে সারা জীবনের জন্য চাই। প্রেম করলে হয়তো নাও থাকতে পারি আমি সারা জীবনের জন্য। এটা একটা কমপ্লিমেন্ট পেয়েছি আমি, একবার না অনেকবার কমপ্লিমেন্ট পেয়েছি। বাকি তো এই সার্ভেতে আমি বললাম তোমাকে যে এই হলো আমার অবস্থা, যে ভীষণ শ্রদ্ধার জায়গায় আমাকে বসানো হয়েছে, আদারওয়াইজ মানে এখন এই মুহূর্তে শ্রদ্ধাটা চাই না, একটু প্রেমই চাই। মানে প্রেম আমার মানে কোন মানুষের প্রেম চায় না তুমি বলো, কিন্তু হ্যাঁ আমাকে আমার দর্শকরা বা আমার সহ কর্মীরা যেভাবে ভালোবাসে, আমার না ওই জায়গাটা মিটে গেছে। মানে আমি প্রচুর প্যাম্পার্ড হই, প্রচুর, মানে আমার সঙ্গে যারা আমার পরিচিত তারা আমাকে ভীষণ ভালোবাসে, প্রচণ্ড মানে ওভারডু ভালোবাসে আর কি, মানে আমাকে ভীষণ মাথায় করে রাখে। তো সেই জন্য ওই দুঃখটা, আর আর একটা বদ অভ্যেস রয়েছে আমার, দিন একা থেকে থেকে আমার একটু একা থাকার অভ্যেস হয়ে গেছে। তো আমি বেশিক্ষণ কাউকে নিতে পারি না। আমার মনে হয় এই যে এখনো যাচ্ছে না কেন, এত কথা বলছে কেন। তো আমার দোষ আছে, আমার প্রেম মনে হয় হবে না, কারণ আমি বেশি কথা বললে ইরিটেট হয়ে যায়, বেশি দেখা করতে চাইলে ইরিটেট হয়ে যায়, বা বেশি সময় কাটাতে চাই না, বেশি ফোনে কথা, ফোন আমার কাছে থাকে না, ফোন দূরে থাকে, বইপত্র নিয়ে বসে বসে আছি বা ছবি আঁকছি। এরকম করে কি কেউ প্রেম টেকে? মানে আমাকে প্রেম করার জন্য ওই লেভেলের ধৈর্যর একটা মানুষ দরকার। আমি ভীষণ কমপ্লিকেটেড প্রেমিকা হিসেবে আমি বুঝতে পারি, তাই জন্য মনে হয় কেউ অ্যাটেম্প নেয়নি। তো দর্শকদের উদ্দেশ্যে বলা, মমিতা মমিতা পণ্ডিতের জন্য দরজা খোলা আছে। এবেলা ওবেলা চিঠি পাঠান, এবেলা ওবেলা প্রেমপত্র পাঠান, এবেলা ওবেলা ফোন করুন, অসুবিধা হলে নাম্বার দিয়ে দেবো। আমি কিন্তু ওল্ড স্কুল প্রেমিকা, মানে এটাও ভাবতে হবে যে আমি ওল্ড স্কুল, মানে আমাকে ইমপ্রেস করতে গেলে ওই ওল্ড স্কুল থেরাপি করতে হবে, আদারওয়াইজ ওই নতুন ক্যাফেতে চলো, ডিস্কে চলো, একটু নেচে নিই, একটু খেয়ে নিই, এইটাতে আমি গলি না। আমার একটু অন্য ক্যাটাগরিজ আছে। না, রবীন্দ্রনাথও নয়, বাট হয় না যে আমাকে আমার মতো মেনে নিতে হবে, আমাকে আমার মতো ছেড়ে দিতে হবে, আমার স্পেসে আমার শিল্পী সত্তার মধ্যে মানে বেশি প্রবলেমেটিক হবে না, বা আমাকে চিঠি লিখে বা গান গান গেয়ে সুন্দর গিটার ফিটার বাজাতে পারলে আমি আবার একটু দুর্বল হয়ে যাই। তাহলে গিটারিস্টদের জন্য কিন্তু এটা ভালো বার্তা, তাড়াতাড়ি চিঠি পাঠান। আচ্ছা, তাহলে আমরা এই ক্ষেত্রে জেনে নেবো যে কীরকম ছেলে এই মুহূর্তে মৌমিতা পণ্ডিত খুঁজছে, যাকে প্রেমিকা বা জানি না বিয়ের পরে বিয়ে হবে কি না হবে, আপাতত প্রেমটা তো জুটুক। আমি খুঁজছি না, আমি খুঁজবো না, লোকে আমাকে খুঁজে নেবে, এই জন্যই লোকে হয় না। অ্যাকসেপ্ট করবে কিরকম ছেলে? আহ, হয় না একটা মেয়েদের যে এরকম এরকম গুণগুলো তাদের মধ্যে থাকতে হবে। সেন্সিবল, ভ্যালিডেশন খুব দরকার, বাউন্ডারিজ খুব দরকার একটা ভালো রিলেশনশিপে, অ্যান্ড সেন্সেবল, ভীষণ সেন্সেবল মানুষজন আমাকে অ্যাট্রাক্ট করে,
যে একে অপরের প্রবলেম বা চিন্তা মনন এইগুলোকে বুঝবে। সেটা দিয়ে না অনেক সম্পর্ক সুন্দর করে গড়ে নেওয়া যায়। মানে আমি আর্গুমেন্ট পছন্দ করি না, আমি ভীষণ শান্ত কিন্তু। মানে আমি একসময় ভীষণ ছিলাম এরকম, বাট আমি এখন ভীষণ স্পিরিচুয়াল, ভীষণ শান্ত। তো তাই জন্য আমার বেশি অশান্তি, বেশি চিৎকার চেঁচামেচি, একটা টুনের মানে একটা বেসের বাইরে কথা বলা, উঁচু করে কথা বলা, এগুলো পছন্দ না। তো অবশ্যই একটু ভদ্র, একটু নম্র এইসব মানুষজন আমাকে একটু বেশি অ্যাট্রাক্ট করে। তাহলে আমরা এবার শেষ করব। আমরা শেষের দিকে জাস্ট একটা জিনিস জেনে নেব, যেটাতে আজ তুমি আছো, যেটাতে আমরা মমিতাকে খুঁজে পাই। 34টা এপিসোড হয়ে গেছে, 50টা এপিসোড ডেফিনেটলি হবে, আমরা আশা রাখবো আরও এগিয়ে যাবে। টগর যে চরিত্রটা, এই চরিত্রটার সঙ্গে তোমার বাস্তব অভিজ্ঞতা বা বাস্তবে মমিতা কতটা চ্যালেঞ্জিং এফেক্ট ফিল করছে বা করছে না? দেখো, মমিতা যদি এটা হয়, টগর এটা পুরো অপোজিট। আমার সঙ্গে একটুকুও মিল নেই, এটুকুও নেই ওর। কিন্তু আমার সেই জন্য বেশি মনে হয় ইন্টারেস্টিং লাগে। খুঁজি আমি ওই চরিত্রিক বৈশিষ্ট্যতা, ওই 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 জিনিসপত্রগুলো ভীষণ মানে আমাকে টানে। হ্যাঁ, তো আমার এটা খুব লাকি আমি যে এরকম একটা চরিত্রে আমাকে ভাবা হয়েছে। পুরো একটা সবার সব সহ অভিনেতারা যারা আছেন, আমি একমাত্র মহিলা ক্যারেক্টার। এবার তুমি ভাবো যে কমেডি তো একসময় প্রচুরভাবে অ্যাক্লেমড হয়েছে। কমেডি তো ভানু বন্দ্যোপাধ্যায়, জহর রায়, চিন্ময় রায়, তো ওনারা একটা লেজেন্ড কমেডিতে করেছে। তারপর বহুদিন কমেডি বলে কিছু ছিল না, আর মহিলা কমেডিয়ান তো নেই এখন। মানে সেইখানে দাঁড়িয়ে এখন 2025-এ গিয়ে আমি মহিলা কমেডিয়ান হিসেবে নিজেকে আবিষ্কার করেছি। আর আমি বিশ্বাস করে আমি কোনো দিন ভাবিনি যে আমি কমেডি করতে পারবো। আমি সব রকম ঘরানাতে কাজ করেছি, কিন্তু কমেডি নিয়ে আমার, যেহেতু আমি করিনি সেহেতু আমি জানতাম না। বাট কৃষ্ণেন্দুদার কাছে ট্রেনিং, মানে বুঝতে পারছো, মিরাক্কেল থেকে এতজন এত প্রতিভা উঠে এসেছে, সেখানে হাতে ধরে আমাকে শিখিয়েছে। তো আমার ভীষণ প্রাউড লাগে যে আমি কমেডিটা একদম গুলে খাচ্ছি। প্রত্যেক দিন আমাকে একটা আলাদা করে পরিণত করছে। অতগুলো মানে দূরদর্শনের ফরম্যাটটাই আলাদা, ওই ফরম্যাটে কাজ করতে পারলে পৃথিবীর যে কোনো প্রান্তে গিয়ে কাজ করতে পারবে একটা মানুষ। অতগুলো স্ট্যান্ড বাই ক্যামেরা, কোনো কাট থাকে না, আমাদের পুরো কোরিওগ্রাফ থাকে, টানা একটা এপিসোড হয়, ওপরে পিসিআরে অনলাইন এডিটিং হচ্ছে, নিচে আমরা পাঠ করছি এতগুলো অভিনেতাদের সঙ্গে যারা অনেক সিনিয়র। আর সেই টাইমিংটা মেনটেন করা, লাইভ মিউজিক চলছে, তার সঙ্গে সঙ্গে সংলাপ বলা। তো এইটা একটা অদ্ভুত, আমাকে একটা মানে ট্রেনিং দিচ্ছে, একটা ইনস্টিটিউট ওটা আমার কাছে। মানে আমাদের বেশিক্ষণ মানে শুটিংয়ে না যেতে পারলে আমার অসুবিধা হয়, যে আমার অনেক দিন প্র্যাকটিস হয়নি। তো ওটা একটা প্র্যাকটিস। অ্যান্ড টগর ক্যারেক্টারটা ভীষণ ইন্টারেস্টিং, তো ভীষণ জলি অ্যান্ড ভীষণ মানে খুব ওভারডু ক্যারেক্টার। হ্যাঁ, মানে একদমই শান্ত নয়। তো আমি যে জীবনে শান্ত, ওটা ব্যালেন্স করে দেয় টগর আমাকে। হ্যাঁ, মানে ওখানে গিয়ে একটু প্রচুরভাবে হাসাহাসি করতে হয়, ভীষণ এনার্জি। তো ওটা একটা সত্যি প্লাস। তার সঙ্গে সঙ্গে ওর সাজগোজ বিভৎস, মানে ফ্যাশন ডিজাস্টার, সেটা আমাকে আমার নস্টালজিয়াটা দেয়। তো সব মিলিয়ে টগর আমার কাছে, মানে আমি তার আগে কোনো দিন সিরিয়াল করিনি, এটাও একটা ব্যাপার। তো আমার ভীষণ মেগা সিরিয়ালে কাজ করার ইচ্ছে ছিল, কিন্তু কেন জানি না আমাকে মেগা সিরিয়ালে কেউ কোনো দিন ডাকেনি, কোনো দিনই ডাকেনি আমাকে। সিনেমা ওটিটিতেই দেখা হয়েছে। তো আমার এই স্বাদটাও মিটেছে। তাছাড়া সবথেকে বড় ব্যাপার, এই 2025-এ দাঁড়িয়ে যদি কেউ বলে যে কমেডিয়ান, ফিমেল কমেডিয়ান, চোখ বন্ধ করে কিন্তু মানুষ এখন নাম নিতে পারবে না, ফিমেল কমেডিয়ান নেই। সেখানে যদি আমি ওই জায়গাটা আমাদের বাংলা ইন্ডাস্ট্রি থেকে দিতে পারি, যে ফিমেল কমেডিয়ান হিসেবে, তাহলে তো সেটা একটা প্রাপ্তি বটেই। কারণ হতেই তো পারে বাংলায় প্রিয়দর্শন এলো এবং বাংলায় প্রিয়দর্শনের কাজ হলো, বা প্রিয়দর্শনের মতো করে ছবি বাংলাতেও হচ্ছে, তখন তো কমেডিয়ান ফিমেল দরকার হবে। তো তখন মানে কাঁদতে তো সবাই পারে, হাসাতে কজন পারে। তো আমার মনে হয় আমি এমনিও তো মানে ভীষণ হাসি খুশি থাকতে ভালোবাসি। তো আমি যদি দর্শককে হাসাতে পারি ক্যামেরার সামনে দিয়ে, সেটা একটা আলাদা স্যাটিসফ্যাকশন, আলাদা প্রাপ্তি। যে দর্শক আমার কথা শুনে বা আমার অ্যাপিয়ারেন্স দেখে মুখে একগাল হাসি নিয়ে বেরোচ্ছে, এটা তো প্রত্যেকটা শিল্পীরই মনে হয় পাওনা। একদম তাই। দর্শকদের তোমার আগামী দিনের যে কাজ, সে বিষয়ে দর্শকদের একটা শুভেচ্ছা বার্তা। আমাকে
অনেক ভালোবাসা দিয়েছে কলকাতা এবং কলকাতার বাইরে সবাই। দর্শকরাই আমার শক্তি, দর্শকরাই আমার সমস্ত এনার্জির মূলে হলো দর্শকরা। আমি দর্শকের জন্যই হাসি, দর্শকের জন্য কাঁদি, দর্শকের জন্য সমস্ত কিছু। অ্যান্ড বেঁচে থাকাটা আমার লড়াইটাই হলো দর্শকের জন্য, যাতে আমি আগামী দিনে আরও 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 ভালো কিছু দর্শকদেরকে দিতে পারি। এই ভালোবাসা, এই ধৈর্য আপনাদের কাছ থেকে পাবো, তবে গিয়ে আমি আরও আরও অনেক বেশি করে ভালো কাজ করে আপনাদেরকে উপহার হিসেবে দিতে পারবো। তাই জন্য এই ভালোবাসাটা একটুও কমলে হবে না, ভীষণভাবে বাড়াতে হবে, ঊর্ধ্বগামী করতে হবে এবং আমার উপর বিশ্বাসটা রাখতে হবে, যাতে আমি আরও আগামী দিনে অনেক ভালো ভালো কাজ আপনাদেরকে দিতে পারি, আর এরকমভাবে একগাল হাসি দিয়ে অনেক আড্ডা, অনেক গল্প করতে পারি। ব্যাস এইটুকুই। থ্যাংক ইউ। নমস্কার।